সূত্র ৪৭। Do not go past the mark you aimed for. In victory, learn when to stop. অর্থাৎ, যে লক্ষ্য নির্ধারণ করেছেন তাকে অতিক্রম করে যাবার চেষ্টা করবেন না। বিজয় অর্জনের পর কখন থামতে হয় তা শিখুন। সূত্রবিচার। The moment of victory is often the moment of greatest peril. In the heat of victory, arrogance and overconfidence can push you past the goal you had aimed for. And by going too far, you make more enemies than you defeat. Do not allow success to go to your head. There is no substitute for strategy and careful planning. Set a goal, and when you reach it, stop. অর্থাৎ, বিজয় অর্জনের মুহূর্ত প্রায় সময়ই সবচেয়ে বড় বিপদের মুহূর্তও বটে। বিজয় অর্জনের মুহূর্তে অহংকার এবং অতি আত্মবিশ্বাস আপনাকে আপনার নির্ধারণ করা লক্ষ্যকেও ছাড়িয়ে যেতে প্রণোদনা দেয়। আর কাঙ্ক্ষিত লক্ষ্যের চেয়েও বেশি কিছু অর্জন করতে যেয়ে আপনি যত শত্রুকে বা বাধাকে পরাস্ত করেছেন তার চেয়ে আরও বেশি শত্রু বা বাধা তৈরি করে বসেন। সফলতাকে মাথার উপর চড়ে বসতে দেবেন না। কলাকৌশল ও সতর্কভাবে পরিকল্পনার কোনো দ্বিতীয় বিকল্প নেই। লক্ষ্য নির্ধারণ করুন এবং যখন আপনি সেই লক্ষ্যে পৌঁছে যাবেন তখন থেমে যান। ক্ষমতার তার নিজস্ব গতি ও প্যাটার্ন রয়েছে। যারা ক্ষমতার শীর্ষে আরোহণ করে এবং কোনো কিছুতে বিজয় অর্জন করে তারাই সব কিছুর ওপর ছড়ি ঘোরাতে পারে। রবার্ট গ্রিন বলেন যে বিজয় অর্জনের পর উদযাপন করাটা দুইভাবে ব্যক্তির ক্ষতি করতে পারে। কোনো যুদ্ধ, খেলা বা যে কোনো প্রতিযোগিতামূলক কিছুতে সফল হওয়াটাই সব নয়। সফল হবার পর সামনে কি আসতে চলেছে বা কোন পথে এগোতে হবে এবং কোন বিপদ আসতে পারে সে ব্যাপারে আগে থেকেই পরিকল্পনা করা হলো বুদ্ধিমানী কাজ। সফলতার পর উদযাপন করা ও প্রবলভাবে খুশি হয়ে একই কলাকৌশল প্রয়োগ করে বা এর পরের আক্রমণে যে বিজয় অর্জিত হবেই এই দিবাস্বপ্ন দেখতে থাকলে সর্বনাশ ঘটার সম্ভাবনাই বেশি। প্রথমত, আপনি যে পথে বিজয় অর্জন করেছেন আপনার মন সেই একই পথে পরের আক্রমণে বিজয় অর্জন করার স্বপ্ন দেখবে। অথচ আপনার পরে আক্রমণে প্রতিযোগীর অবস্থা, পরিবেশ ইত্যাদি ভিন্ন হতে পারে এবং আলাদা পরিকল্পনা করার প্রয়োজনীয়তা হতে পারে। এছাড়া যে রাস্তায় আপনি বিজয় অর্জন করলেন তা ইতোমধ্যেই পুরনো হয়ে গেছে। তাই আপনার বিজয় অর্জন যে পথে হয়েছে পরের বিজয় যে সেই পথ ধরেই হবে এটা ভাবাটা বোকামি। এছাড়া পরবর্তীতে আপনার আদৌ আক্রমণ করাটা উচিত হবে কিনা এটাও একটা ভেবে দেখার মতো বিষয়। সফলতার পর আমাদের ভেতর যে একটা রাসায়নিক বিস্ফোরণ ঘটে তা আমাদেরকে জোশে হুঁশ হারানোর সার্টিফিকেট দিয়ে বসে। তাই জোশে হুঁশ না হারিয়ে একটু থেমে পুরো ব্যাপারটাকে একটু নিরপেক্ষভাবে স্পষ্টভাবে দেখতে পারাটা ক্ষমতা ধরে রাখার খুব জরুরি একটা স্কিল। দ্বিতীয়ত, সফলতা আপনার মাথায় চড়ে বসতে পারে। আপনি তখন প্রবলভাবে ইমোশনাল হয়ে বুদ্ধির মাথা খুইয়ে বসতে পারেন। ইমোশন আপনাকে দিয়ে হঠকারী সিদ্ধান্ত নেবার প্রতি প্ররোচিত করতে পারে। এর ফলে বিজয় অর্জন করেও আপনি আপনার চারপাশে অসংখ্য শত্রু তৈরি করে ফেলতে পারেন। দাবা খেলার কথা এক্ষেত্রে ভাবতে পারেন। আপনি হয়তো প্রতিপক্ষের মন্ত্রী খেয়ে ফেলে দিয়ে ভাবছেন যে আপনি জিতে গেছেন, কিন্তু খেলা তো এখনও শেষ হয়নি। দেখা গেল মন্ত্রী খাওয়ার ব্যাপারটা উদযাপন করতে গিয়ে ও জোশে আপনি পরবর্তীতে এমন কতগুলো দান খেলে ফেললেন যে গেমটা স্টেলমেট তথা ড্র হয়ে গেল। সফল হওয়াটা খারাপ নয়, কিন্তু এটা মাথায় চড়ে বসলে আপনার 12টা বেজে যেতে পারে। রবার্ট গ্রিন বলেন,
ক্ষমতাশালী ও বিচক্ষণ ব্যক্তিরা কোনো কিছু অর্জনের ক্ষেত্রে তাদের কলাকৌশল পরিকল্পনার ক্ষেত্রে পরিস্থিতির সাথে সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেয় ও গতিপথ বদলাতে জানে। সবচেয়ে বড় বিষয় হলো তারা কোথায় থামতে হবে তা জানে ও সেই অনুসারে নিজের করা কাজের ভুল ত্রুটি এবং ফাঁকফোকরগুলো বুঝে নিয়ে আগে থেকে সাবধান হয়ে যায়। তাই সফলতা অর্জনের চেয়েও ধীরস্থিরতা ও কোথায় থামতে হবে সেই স্কিল থাকাটা গুরুত্বপূর্ণ। এছাড়া আপনার বিজয় অর্জনে পরিবেশ, পরিস্থিতি, ভাগ্য ইত্যাদিরও হাত রয়েছে। একজন বিচক্ষণ ব্যক্তি জানেন যে তার পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন, এতে পুরো কৃতিত্ব তার নয়। তার পরিবেশ, পরিস্থিতি, সহযোদ্ধা, ভাগ্য ইত্যাদি নানা ফ্যাক্টর তার বুদ্ধির পাশাপাশি কাজ করেছে। এতে করে সে তার বিজয় অর্জনে অহংকারে ফুলে ফেঁপে ওঠে না, বরং তার এই বোধ তাকে সংযত হতে ও পরবর্তী যুদ্ধ এবং বিপদের জন্য প্রস্তুত করে তুলতে সহায়তা করে। তাই রবার্ট গ্রিন বলেন, ভালো ভাগ্য অনেক সময়ই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ ভাগ্যগুণে আপনি সফল হয়ে গেলে এটা ব্যক্তির ভেতরে এক ধরনের অহংকার সৃষ্টি করে যে আমার বুদ্ধিতে এসব হয়েছে। পরবর্তীতে ব্যক্তি এতে অন্ধ হয়ে আরও অ্যাকশন নিতে থাকে ও হারার পথে অগ্রসর হয়। এর চেয়ে খারাপ ভাগ্য কিংবা ব্যর্থতাও ভালো, কারণ এটা আপনাকে আরও সচেতন ও কোনো বিষয়ে সম্পর্কে গভীরভাবে ভাবার ক্ষেত্রে এবং এর মর্ম বুঝতে সাহায্য করবে। তাই যে ব্যর্থ হয় সে তার পরবর্তীতে কি বিপদ আসতে পারে সে ব্যাপারে বেশি সচেতন থাকে যে ভাগ্যগুণে বিজয় অর্জন করে বসে আছে তার থেকে। যে ভাগ্য ব্যক্তিকে বিজয় দিয়ে উঁচুতে উঠিয়েছে সেই একই ভাগ্য ব্যক্তিকে নিচেও নামিয়ে দিতে পারে। তাই বিচক্ষণ ব্যক্তিরা তাদের খারাপ সময়ের ব্যাপারে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে, নিজের বিজয়ে আত্মহারা হয় না। এতে করে যখন খারাপ সময় আসে তখন তারা স্থির থাকতে পারে ও বিচলিত হয় না। এটাই তাকে জীবনযুদ্ধে এগিয়ে রাখে। এক্ষেত্রে আপনি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির কথা ভাবতে পারেন। ক্রিকেটের ক্ষেত্রে তার ভাগ্য অতটা সহায় ছিল না। তিনি অনেক পরে জাতীয় ক্রিকেট টিমে অন্তর্ভুক্ত হয়েছিলেন, কিন্তু তার এই ভাগ্য ও জীবনের নানা ঘাত প্রতিঘাত পরবর্তীতে তাকে ক্যাপ্টেন কুল হবার খেতাব এনে দিয়েছে। আপনি ধোনির খেলা দেখলে লক্ষ্য করে থাকবেন যে সে কোনো ম্যাচ জিতলেও অতটা উদযাপন করে না, সবসময় অ্যালার্ট থাকে। তাছাড়া সে ঠান্ডা মাথায় পুরো খেলার পরিবেশটাকে অবজার্ভ করে এবং খেলা পুরোপুরি শেষ হওয়া না পর্যন্ত আগে থেকে বিজয়ের হাসি হাসে না। রবার্ট গ্রিন বলেন, আপনি যতই চালাক চতুর ও প্রতাপশালী হন না কেন, অতিমাত্রা এসবের প্রয়োগ আপনার ধ্বংসই ডেকে আনে, কারণ আপনার চাতুর্যের বারংবার ব্যবহার এর ধার কমিয়ে দেয়। কেননা অতি ব্যবহারের ফলে এটা সবার নজরে চলে আসে। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। এটাই হয় যখন আপনি অতিমাত্রায় কোনো কিছুর প্রয়োগ করে বসেন। বিজয় অর্জনের পর তাই অনেক সময় আর আক্রমণে না যাওয়াটাই উত্তম। কিন্তু অনেক গুণধর যোদ্ধা তাদের কৃতিত্ব ও অধ্যবসায় প্রদর্শনের জন্য বারবার বিজয় অর্জন করে রাজাকে খুশি করতে চায়, কিন্তু অতিমাত্রায় খুশি করতে চাওয়ানোর ব্যাপারটা রাজামশায় সন্দেহের চোখে দেখে ফেলতে পারেন। কথায় আছে, অতিভক্তি চোরের লক্ষণ। এমনই একটা ঘটনা ঘটেছিল ম্যাসিডনের রাজা ফিলিপের সেনাপতিদের সাথে। বিভিন্ন সময় রাজা ফিলিপ তার সেনাপতিদের বিজয় অর্জনের পর তাদেরকে সাথে সাথে প্রমোশনের বদলে আরও নিচের র্যাঙ্কে নামিয়ে দিয়েছিলেন। আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে যুদ্ধে বিজয় এনে দিলে তো প্রমোশন হবার কথা, কিন্তু না। রাজা ফিলিপ মনে করেছিলেন তার সেনাপতিরা যদি শত্রুপক্ষকে বারবার এত দক্ষতার সাথে হারিয়ে ফেলে তাহলে সেই সময় আর খুব বেশি দূরে নয় যে এরাই আমার গোলামিকে অস্বীকার করে একদিন ক্ষমতাশালী হয়ে আমার কথাকে অমান্য করে বসবে। এই জন্য আপনি যদি বসের আন্ডারে কর্মরত থাকেন তাহলে এই সিরিজের একেবারে প্রথম সূত্রের কথাটি মনে রাখবেন, বসের ওপর বসগিরি ফলাবেন না। আপনার বস যেন বিজয়কে তার নিজের বলে আত্মপ্রসাদ অনুভব করতে পারে। আপনি কোনো বসের আন্ডারে কাজ করলে তাকে কৃতিত্বটা নিতে দিন, এতে করে সে আনইজি হবে না এবং আপনি ডিমোটেড হওয়া থেকে বেঁচে যাবেন। কৃতিত্বের দিক দিয়ে বসকে ছাড়িয়ে যাবেন না, তাহলে বস আপনার 13টা বাজিয়ে ছাড়বে। সুতরাং
বিজয় অর্জনের পর সবসময় একটু দম নিন ও থেমে যান। এতে করে আপনি গোটা বিষয়টার অবস্থা বুঝতে সমর্থ হবেন। অতঃপর রবার্ট গ্রিনের মতো বলতে হয়, আপনাকে সবসময় গ্রিক মিথোলজিতে বর্ণিত ইকারুস চরিত্রটির কথা স্মরণে রাখতে হবে। ইকারুস ও তার পিতা ডেডুলাসকে মাইনোসের রাজা তার তৈরি করা এক গোলক ধাঁধায় বন্দি করে রেখেছিল, যা থেকে মুক্তি পাওয়া একেবারেই অসম্ভব ছিল। কিন্তু ডেডুলাসের বুদ্ধিমত্তার দ্বারা মোম দিয়ে তৈরি করা পাখার সাহায্যে অবশেষে ইকারুস সেই গোলক ধাঁধা এবং মিনোটর নামক দৈত্যাকৃতির ষাঁড় ও মানুষের মিশেলে তৈরি জীব থেকে পালাতে সমর্থ হয়েছিল। এই বিজয় অর্জনের পর যখন তারা সামোস দ্বীপের কাছাকাছি আসলো, তখন ইকারুস তার পিতার কথা অমান্য করে অহংকারী হয়ে ওঠে। তার পিতা তাকে সূর্যের কাছাকাছি যেতে মানা করেছিল, কিন্তু ইকারুস তা অমান্য করে ক্ষণিক বিজয়ের স্বাদে অন্ধ হয়ে সূর্যের কাছাকাছি চলে যায়। পরে সূর্যের তাপে তার ডানা গলে যায় ও সে মাটির বুকে আছড়ে পড়ে মারা যায়। আজকের এই সূত্রটির ব্যাখ্যা নিকোলো ম্যাকিয়াভেলির চমৎকার একটি সূত্র দিয়ে শেষ করব। ম্যাকিয়াভেলি বলেন, প্রিন্সেস অ্যান্ড রিপাবলিক্স should content themselves with victory, for when they aim at more, they generally lose. The use of insulting language toward an enemy arises from the insolence of victory, or from the false hope of victory, which latter misleads men as often in their actions as in their words. For when this false hope takes possession of the mind, it makes man go beyond the mark and causes them to sacrifice a certain good for an uncertain better. অর্থাৎ রাজপুত্র ও তার প্রজাদের বিজয় নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, কেননা যখন তারা বেশি বিজয় অর্জনের দিকে ধাবিত হবে তখন তারা হেরে যাবে। শত্রুপক্ষের প্রতি উচ্চারিত হওয়া অপমানসূচক বাক্যের উৎপত্তি হয় বিজয় অর্জনের দাম্ভিকতা থেকে অথবা বিজয় অর্জনের মিথ্যা আশা থেকে। এটাই পরবর্তীতে মানুষকে প্রায়শই তাদের কথার মতো কাজেও বিভ্রান্তির দিকে ঠেলে নিয়ে যায়। মিথ্যা আশা যখন একবার মাথায় চড়ে বসে, তখন এটা মানুষকে তার সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করে এবং তারা একটা অনিশ্চিত ভালোর জন্য নিশ্চিত ভালো অবস্থাকে আত্মত্যাগ করে দেয়।